বন্ধুরা, যখন ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর স্পর্শ করে তখন পৃথিবীর রূপ বদলে যায়। নিস্তব্ধতা তখন কেবল শান্তি নয়, বরং এক আদিম বিভীষিকাকে আড়াল করার ঢাল হয়ে দাঁড়ায়। আজকের এই কাহিনী কোনো কল্পনাপ্রসূত গল্প নয়, এটি এক অবলা আত্মার ৫ বছরের দীর্ঘ হাহাকার, যা এক জং ধরা লোহার খাঁচায় বন্দী হয়ে বিচারের প্রহর গুনছিল। এটি কাহিনী রাজস্থানের মুরু প্রান্তরের ধুলোমাখা গ্রাম সূর্যগড়ের এক সৎ যুবক বিক্রম এবং এক রহস্যময়ী অভিজাত মালকিন রোহিণীর। যেখানে আইনের হাত পৌঁছাতে ব্যর্থ হয়েছে, সেখানে এক বিদেহী আত্মা তার শেষ ভরসা হিসেবে বেছে নিয়েছিল এক সাধারণ পাহারাদারকে। যখন কুয়াশার চাদর ভেদ করে একজোড়া প্রাণহীন চোখ আপনার দিকে স্থির দৃষ্টিতে তাকাবে, তখন শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই অদৃশ্য ছায়ামূর্তিটি কি সত্যিই ভয়ঙ্কর, নাকি তার আড়ালে লুকিয়ে থাকা সত্যটি আরও বেশি পৈশাচিক? তৈরি হয়ে যান এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার জন্য, যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত স্তব্ধ করে রাখবে। বিক্রম, এই ৪ দেওয়ালের ভেতরে আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে, তা যেন তৃতীয় কোনো কান পর্যন্ত না পৌঁছায়। ঠিক আছে ম্যাডাম, এখন থেকে আমি এই গূঢ় রহস্যের কথা বাইরের কাউকে আর বলবো না। কিন্তু আমার মনে একটি বিনম্র প্রশ্ন ছিল, আমি কি প্রতিদিন আপনার এই নির্জন কামরায় আসার অনুমতি পেতে পারি? হ্যাঁ বিক্রম, তুমি অবশ্যই আসতে পারো, কিন্তু তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেউ যেন বিন্দুমাত্র টের না পায় যে তুমি প্রতি মধ্যরাতে আমার এই পরিত্যক্ত ঘরে আসো। তাহলে তাই হবে ম্যাডাম, আমি প্রতিদিন মধ্যরাতে আপনার সাথে দেখা করতে আসব এবং আপনাকে তৃপ্ত করার আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ বিক্রম, প্রতিদিন এসো, তবে একটি কথা ভুলে যেও না, আজকের মতো শূন্য হাতে একদম আসবে না। পরের বার যখন তোমার আগমন ঘটবে, তখন আমার পছন্দের কোনো একটি উপহার সাথে করে নিয়ে এসো। বন্ধুরা, আজকের এই আখ্যান এক জনমানবহীন প্রান্তরের সেই ধামাচাপা পড়া সত্যের, যা অমাবস্যার ঘন অন্ধকারে চিরকাল সমাধিস্থ ছিল। এই রহস্যময় গল্পটি হল এক চরম দরিদ্র নিরাপত্তারক্ষী বিক্রম আর এক অদ্ভুত সুন্দরী মালকিন রোহিণীর। সূর্যগড়ের সেই প্রাচীন কাপড়ের কল বা ফ্যাক্টরি, যেখানে অন্ধকার নামলে একটা পাখিও ডানা মেলার সাহস সঞ্চয় করতে পারে না, সেখানে প্রতি অমাবস্যার নিশীথে এক ছায়াময় নারী মূর্তির আনাগোনা দেখা যেত। কিন্তু বিক্রম যখন জানতে পারল যে সে যে মালকিনের সাথে প্রতিদিন কথোপকথন চালাত, তিনি তো আসলে ৫ বছর আগেই এই ধরাধাম ত্যাগ করেছেন, তখন তার পায়ের নিচকেতে যেন আস্ত পৃথিবীটা সরে গেল। একটু মৃত আত্মা কি কোনো জীবিত মানুষের কাছে কোনো বিশেষ সুবিধা বা ইনসাফ দাবি করতে পারে? এরপর যা যা ঘটবে তা আপনার গায়ের প্রতিটি লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, আপনারা যদি এমন বুক কাঁপানো রোমহর্ষক কাহিনী নিয়মিত শ্রবণ করতে চান, তবে আমাদের এই চ্যানেল সাইফ ভয়েসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে নিজের এবং নিজের শহরের নাম আমাদের জানাবেন, যাতে আমি বুঝতে পারি আমার এই কণ্ঠস্বর ভারতের কোন কোন প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। কারণ আপনার চিরকালের বন্ধু আরজে সবসময় আপনাদের জন্য এমন রোমাঞ্চকর ও হৃদয়স্পর্শী কাহিনী পরিবেশন করতে থাকবে। বিক্রম উত্তরপ্রদেশের প্রতাপগড় নামক এক অতি ক্ষুদ্র এবং অনুন্নত গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল। শৈশব থেকেই সে তার জীবনে দারিদ্র্যের নিষ্ঠুর পরিহাস, অনাহারের তীব্র জ্বালা আর চরম অসহায়ত্ব ব্যতীত অন্য কিছুর স্বাদ পায়নি। তার পিতা ছিলেন একজন অতি সাধারণ কৃষক, যিনি মহাজনের ঋণের ভার বহন করতে না পেরে নিজের অমূল্য জীবন বিসর্জন দিয়েছিলেন। বিক্রমের কোমল কাঁধের ওপর তখন তার বৃদ্ধা মাতা আর এক ছোট্ট ভগ্নীর ভরণপোষণের বিশাল গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল। সেই বছর গ্রামে ভয়াবহ অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং চাষের জমির উর্বর মাটি পাথরের মতো শক্ত হয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছিল। যখন তাদের জীর্ণ কুটিরে আহারের মতো একটি দানাওয়াল অবশিষ্ট থাকল না এবং তার মায়ের শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতির দিকে ধাবিত হতে লাগল, তখন বিক্রম বাধ্য হয়ে বড় শহরের উদ্দেশ্যে পাড়ি জমানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। তার সাধারণ দুচোখে কোনো আকাশচুম্বী বড় স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষা ছিল না। সে কোনো বিশাল অট্টালিকা বা বিলাসবহুল গাড়ি পাওয়ার লালসা মনে পোষণ করত না।
সে শুধু মনে মনে এটাই কামনা করত যে সারাদিন কঠোর পরিশ্রম করার পর যেন হাতে কয়েকটি মুদ্রা আসে, যাতে সে তার রুগ্ন মায়ের জন্য সঠিক পথ্য আর ছোট বোনের জন্য কিছু নতুন বস্ত্র গ্রামে পাঠাতে পারে। দূর থেকে শহরের সেই চাকচিক্যময় জগৎটা তার কাছে খুব মায়াবী আর বর্ণিল বলে মনে হতো। কিন্তু যখন সে প্রথমবার ট্রেনের কামরা থেকে বড় স্টেশনের প্ল্যাটফর্মে পদার্পণ করল, তখন সে শহরের কঠোর এবং রূঢ় বাস্তবতাকে হাড়ে হাড়ে অনুভব করতে পারল। সেখানে প্রতিটি মানুষ যান্ত্রিকভাবে কেবল অর্থের পেছনে অন্ধের মতো দৌড়াচ্ছিল। কারোর কাছে অন্য কোনো বিপন্ন মানুষের জন্য এক মুহূর্তের সহমর্মিতা প্রকাশের সময়টুকুও ছিল না। বিক্রম অনেক দিন পর্যন্ত শহরের রাজপথে রাজপথে ভিখারির মতো ভবঘুরে হয়ে ঘুরে বেড়াল। সে ধনাঢ্য ব্যক্তিদের সামনে করজোড়ে অনেক অনুনয় বিনয় করল, যাতে কেউ তাকে সামান্যতম কোনো কাজ দেয়। কিন্তু তার ছিন্ন ভিন্ন ময়লা পোশাক আর শীর্ণ চেহারার হাহাকার দেখে মানুষ তাকে অবজ্ঞার সাথে কুকুরের মতো তাড়িয়ে দিত। এমন অনেক রজনী অতিক্রান্ত হয়েছে যখন সে স্টেশনের কনকনে শীতল সিমেন্টের মেঝেতে না খেয়ে খালি পেটে রাত কাটিয়েছে। যখন তার জীবনের সমস্ত আশার প্রদীপ একে একে নির্বাপিত হচ্ছিল এবং তার মনে হচ্ছিল সে হয়তো এই অচেনা শহরের বুকেই ধুকে ধুকে মৃত্যুবরণ করবে, ঠিক তখনই তার সাথে এক প্রভাবশালী ঠিকাদারের সাক্ষাৎ ঘটল। সেই ঠিকাদার বিক্রমকে একবার আপাদমস্তক খুঁটিয়ে পর্যবেক্ষণ করল এবং এক অতি অদ্ভুত ও কুটিল হাসি দিয়ে বলল যে তার কাছে একটি কাজ খালি আছে। সেটি ছিল শহরের এক প্রান্তে অবস্থিত এক পুরনো এবং বহু বছর ধরে তালাবদ্ধ পড়ে থাকা টেক্সটাইল ফ্যাক্টরির নৈশ প্রহরীর দায়িত্ব। ঠিকাদার তাকে আগে থেকেই সতর্ক করে দিয়ে জানাল যে সেই অঞ্চলটি লোকালয় থেকে অনেক দূরে এবং সেখানে সাধারণত কোনো সুস্থ মানুষ যাতায়াত করার সাহস করে না। বিক্রমকে শুধু রাতের বেলা সেই কারখানার বিশাল জংধরা লৌহ কপাটের সামনে বসে পাহারা দিতে হবে। বিক্রমের কাছে সেই মুহূর্তে এই চাকরিটি কোনো দৈব আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। সে কোনো পাল্টা প্রশ্ন উত্থাপন না করে তৎক্ষণাৎ সেই কর্মে যোগ দেওয়ার সম্মতি জ্ঞাপন করল। সে বিন্দুমাত্র কল্পনাও করতে পারেনি যে সে আসলে তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির দিকে নিজের পা বাড়াচ্ছে। সেই পরিত্যক্ত কারখানা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এক অত্যন্ত নির্জন এবং বনজঙ্গলে ঘেরা অরণ্যভূমিতে অবস্থিত ছিল। যখন বিক্রম প্রথমবার সেখানে কাজে যোগদান করতে গেল, তখন দিনের উজ্জ্বল আলো থাকা সত্ত্বেও সেই স্থানে এক অদ্ভুত বিষণ্ণ ও ভৌতিক পরিবেশ বিরাজ করছিল। মাইলের পর মাইল শুধু ধু ধু মরুভূমি, বড় বড় কাটা ঝোপ আর এক গা ছমছমে নিস্তব্ধতা গ্রাস করেছিল চারপাশকে। ফ্যাক্টরির সেই ইমারতটি ছিল দানবীয় এবং দেখতে অত্যন্ত ভয়াল। তার লাল ইটের দেওয়ালগুলো কালচে হয়ে গিয়েছিল এবং জায়গায় জায়গায় আস্তরণ খসে পড়ছিল। কারখানার চারদিকে এক সুউচ্চ প্রাচীর ছিল, যার ওপর ধারালো কাঁটা তার লাগানো ছিল। প্রধান তোরণটি এতই বিশাল আর ভারী ছিল যে তা উন্মুক্ত করতে প্রচুর শারীরিক শক্তির প্রয়োজন হতো এবং তাতে বহু বছরের পুরনো জংয়ের স্তর জমে গিয়েছিল। ভেতরে বিশাল বিশাল লোহার যন্ত্রগুলো কোনো ঘুমন্ত রাক্ষসের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ফ্যাক্টরির সেই আধভাঙা টিনের চালের সাথে যখন জোরালো বায়ু ধাক্কা খেত, তখন এক অদ্ভুত গোঙানির মতো শব্দ উৎপন্ন হতো। মনে হতো যেন কোনো অতৃপ্ত আত্মা অন্দরে বসে করুণ সুরে বিলাপ করছে। নিকটস্থ জনপদের মানুষ বলতো যে সেই ফ্যাক্টরিতে কোনো অশুভ কালো ছায়ার আধিপত্য আছে এবং সেখানে রাত 12টার পর যে প্রবেশ করে সে আর কোনোদিন সুস্থ শরীরে ফিরে আসে না। কিন্তু বিক্রমের কাছে তার জঠরের ক্ষুধা আর দারিদ্র্যের সাথে লড়াই যে কোনো অলৌকিক ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সে সেই কারখানার প্রধান গেটের পাশে অবস্থিত এক জীর্ণ ও ক্ষুদ্র কুঠুরিতে নিজের সামান্য সহায় সম্বল রেখে দিল। ঠিকাদার তাকে প্রস্থানের সময় কড়া ভাষায় নির্দেশ দিয়েছিল যে সে যেন কোনো অবস্থাতেই নিশীত রাতে ফ্যাক্টরির প্রধান ভবনের ভেতরে পদক্ষেপ না করে। তাকে শুধু বহির্ভাগ থেকে সতর্কভাবে দৃষ্টি রাখতে হবে। সূচনার প্রথম কয়েকটি দিন আর রাত বিক্রমের জন্য অত্যন্ত দুর্বিষহ ও মানসিক চাপের মধ্যে অতিবাহিত হল। দিনের বেলা সে কোনো মতে বনের শুকনো কাঠ সংগ্রহ করে নিজের সামান্য আহারের ব্যবস্থা সেরে নিত। কিন্তু ভানু ডুব দিয়ে অন্ধকার নামতেই সেই জনমানবহীন প্রান্তর কোনো শ্মশানের থেকেও বেশি ভয়াল রূপ পরিগ্রহ করত। সেখানে বিদ্যুৎ সংযোগ বা কৃত্রিম আলোর কোনো বন্দোবস্ত ছিল না। বিক্রমের কাছে সম্পদ বলতে ছিল শুধু একটি পুরনো তেল চিটচিটে লণ্ঠন, যার ক্ষীণ পিত আলোতে আশেপাশে সৃষ্টি হওয়া ছায়াগুলো আরও বেশি দানবীয় আর বিভীষিকাময় লাগত।
গভীর রাতের সেই গাঢ় নিস্তব্ধতায় ঝিঝিকোকার একঘেয়ে একটানা ডাক আর দূর অরণ্য থেকে ভেসে আসা শৃগালের চিৎকার তার হৃৎস্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিত। সে আতঙ্কে নিজের সেই ছোট ঘরের কাঠের পাল্লা শক্ত করে রুদ্ধ করে দিত এবং নিজের পুরনো জীর্ণ চাদরটা মুড়ি দিয়ে প্রভাত হওয়ার জন্য ইষ্টদেবের নাম জপ করত। তার মাঝে মধ্যে মনে হতো যেন ফ্যাক্টরির সেই বিশাল দালানের ভেতরে লোহার যন্ত্রপাতির মাঝে কেউ নীরবে পদচারণা করছে। কখনো সে কারোর ভারী বুট জুতার শব্দ স্পষ্ট শুনতে পেত, তো কখনো কোনো এক রহস্যময়ী ললনার ক্রন্দনধ্বনি বাতাসে ভেসে আসত। কিন্তু সে নিজেকে বারবার এই বলে সান্ত্বনা দিত যে এগুলো সম্ভবত তার মনের বিভ্রম বা কেবল বাতাসের শোঁ শোঁ শব্দমাত্র। তার কেবল নিজের জননী আর ছোট বোনের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল মনে পড়ত, আর সে সেই স্মৃতির ওপর ভিত্তি করেই নিজের অন্তরের ভীতিকে জোরপূর্বক দমন করে রাখত। এভাবে কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেল এবং বিক্রমের এখন সেই গা ছমছমে পরিবেশ ও নিস্তব্ধতায় একরকম অভ্যস্ততা তৈরি হল। সে এখন মাঝরাতে তোরণের বাইরে সামান্য শুকনো ডালপালা দিয়ে অগ্নি প্রজ্জ্বলিত করে একা বসে থাকত আর আকাশের অগণিত জ্যোতিষ্কগুলো নিরীক্ষণ করত। কিন্তু তারপর একদিন এমন এক রজনী এলো যা তার পুরো অস্তিত্বকে চিরকালের জন্য এক অন্তহীন দুঃস্বপ্নে রূপান্তরিত করে দিল। হাড় কাঁপানো শীতকাল তখন প্রবলভাবে জাঁকিয়ে বসেছে। সেটি ছিল ডিসেম্বরের এক নিদারুণ শৈত্যপ্রবাহ আর আলকাতরার মতো কালো অন্ধকার রাত। গগনের রূপলি শশধরের ছিটে ফোটাও ছিল না, কারণ সেদিন কুখ্যাত অমাবস্যার লগ্ন ছিল। শীতের তীব্রতা এতটাই প্রখর ছিল যে বিক্রমের হস্তপদ অবশ হয়ে আসছিল। সে নিজের শরীরে দুটো মোটা চাদর কোনোমতে জড়িয়ে আগুনের একদম সন্নিকটে ঘেঁষে বসেছিল। তখন ঘড়ির কাঁটার রাত প্রায় 2টো বেজে গিয়েছিল। সহসা প্রকৃতির রূপ একদম পরিবর্তিত হয়ে গেল। যে বায়ু এতক্ষণ শুষ্ক আর শীতল ছিল তা আচমকা অত্যন্ত ভারী আর থমথমে হয়ে গেল। সেই বাতাসের সাথে এক অতি মূল্যবান আর প্রাচীন আতরের সুদাস মিশ্রিত হয়ে গেল, যার সাথে আবার কোনো কিছু পচনের বিকট দুর্গন্ধ আসছিল। বিক্রম তৎক্ষণাৎ নিজের নয়ন উন্মোচন করে সোজা হয়ে বসল। প্রজ্জ্বলিত আগুনের শিখাগুলো হঠাৎ করে অস্থিরভাবে প্রকম্পিত হতে লাগল এবং এক তীব্র বাতাসের ঝাপটায় আগুন মুহূর্তের মধ্যে নির্বাপিত হল। চারদিকে তখন শুধু কালির মতো ঘুটঘুটে অন্ধকার পরিব্যাপ্ত হল। বিক্রমের হৃৎপিণ্ড তখন আতঙ্কে দুলতে লাগল। সে অতি দ্রুত কম্পিত হস্তে নিজের লণ্ঠনটি প্রজ্জ্বলিত করল এবং সেটি মস্তকের ওপর উত্তোলন করে চারদিকে লক্ষ্য করল। বাইরে তখন এক ঘন কুয়াশার চাদর ছেয়ে গিয়েছিল, এমন এক মায়াবী কুয়াশা যাতে নিজের হাতও স্পষ্ট গোচরে আসছিল না। ঠিক তখনই সেই ধোঁয়াটে কুয়াশার গহ্বর থেকে অনেক দূর থেকে সে এক অস্পষ্ট নারী মূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখল। এই বিজন প্রান্তরে এত গভীরে কোন মানব আসতে পারে? এই চিন্তা উদয় হতেই বিক্রমের কপালে ঘর্মবিন্দু জমল। তার জানুদ্বয় থরথর করে কাঁপতে লাগল। সেই ছায়াটি অত্যন্ত মন্থর গতিতে তার কাছে এসে স্থির হল। যেমন যেমন সেই অবয়বটি স্পষ্ট হল, বিক্রমের চক্ষু যেন কোটর থেকে নির্গত হওয়ার উপক্রম হল। সে ছিল এক পরমা সুন্দরী কিন্তু অত্যন্ত রহস্যময়ী এক রমণী। সে এক দুগ্ধ ফেন্নিব সাদা এবং খুব মহার্ঘ রেশমি শাড়ি পরিহিতা ছিল। তার ঘন কৃষ্ণবর্ণের কেশরাশি এলোমেলোভাবে উন্মুক্ত ছিল, যা হিমেল সমীরণে আন্দোলিত হচ্ছিল। কিন্তু সবথেকে ভয়ার্ত বিষয় ছিল তার মুখমণ্ডল। তার মুখ যেন কোনো শুভ্র মার্বেল পাথরের মতো প্রাণহীন আর পাণ্ডুর ছিল। তার দু চোখে জীবনের কোনো স্পন্দন ছিল না, কেবল এক গভীর হাহাকার আর শূন্যতা বিরাজ করছিল, যা দেখলে যে কোনো বলবান মানুষের আত্মাও সংকুচিত হয়ে যাবে। সেই নারী কোনো শব্দ না করে, মেদিনী স্পর্শ না করে একদম শূন্যে ভেসে বিক্রমের সামনে এসে ঠাই দাঁড়িয়ে গেল। বিক্রমের কণ্ঠনালী দিয়ে তখন কোনো বাক্য স্ফুরণ হচ্ছিল না। মনে হচ্ছিল যেন তার জিহ্বা কেউ অবরুদ্ধ করে রেখেছে। তার সমগ্র দেহ যেন ভয়ে প্রস্তরের মতো কঠিন হয়ে গিয়েছিল। সে কোনো মতে সাহস সঞ্চয় করে নিজের শুষ্ক অধর কামড়ে জিজ্ঞেস করল, আপনি কে, আর এত গভীর নিশীথে এই নিষিদ্ধ চত্বরে আপনি একা কি করছেন? সেই নারী বিক্রমের নয়নের দিকে এক পলক নিক্ষেপ করল। তার সেই শীতল দৃষ্টি এতটাই মারণাত্মক ছিল যে বিক্রমের মনে হল তার ধমনীর সমস্ত রক্ত মুহূর্তের মধ্যে তুষার হয়ে গেছে। আমি এই কারখানার এককালের অধীশ্বরী রোহিণী, সেই নারী ধীর কণ্ঠে ব্যক্ত করল। তার সেই সরলহরী কোনো পার্থিব আবেগ বহন করছিল না,
মনে হচ্ছিল সেই শব্দ আকাশ থেকে প্রতিধ্বনিত হয়ে বিক্রমের কর্ণকুহরে আছড়ে পড়ছে। বিক্রমের তখন আবছা শ্রমণে এলো যে ঠিকাদার তাকে একদা বলেছিল যে এই কারখানার মালিকরা অত্যন্ত ধনবান এবং তারা মেট্রো শহরে রাজকীয় জীবন অতিবাহিত করেন। এই রমণীর রাজকীয় বসনার গাম্ভীর্য দেখে বিক্রমের প্রতীতি হল যে সম্ভবত সে একদম সত্য বচন বলছে। সে তৎক্ষণাৎ শ্রদ্ধার সাথে মস্তক অবনত করল আর কাঁপতে কাঁপতে বলল, আমায় ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে প্রথম দৃষ্টিতে শনাক্ত করতে পারিনি। আমি এখানকার নবনিযুক্ত নৈশ প্রহরী। রোহিণী তখন কারখানার জংধরা বিশাল তোরণের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার শূন্য নয়নদয়ে এক অবর্ণনীয় যন্ত্রণার ছায়া ফুটে উঠল। বিক্রম, তোমার কি এই বিভীষিকাময় তিমিরে একা অবস্থান করতে ভয় হয় না? তুমি জানো কি এই ফ্যাক্টরির প্রতিটি ইটের গাঁথুনিতে কত শত আর্তনাদ আর রোদন চাপা পড়ে আছে? রোহিণীর এই বাক্যশ্রবণে বিক্রমের শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। সে কোনো ক্রমেই চিন্তা করে পাচ্ছিল না যে এত ঐশ্বর্যশালিনী এক মালকিন মাঝরাতে একাকী এই ভগ্নস্তূপে কী উদ্দেশ্যে আগমন করেছেন। রোহিণী পুনরায় বিক্রমের চোখের অন্তরালে তাকিয়ে বলল, আমি প্রতিটি অমাবস্যার তিথিতে এখানে প্রত্যাবর্তন করি। মর্তে আমার এক অসম্পূর্ণ কার্য রয়ে গেছে, যা কেবল তোমার মতো এক সত্যনিষ্ঠ মানুষই পূর্ণ করতে পারে। বিক্রম এক অতি নিঃস্ব আর অসহায় বেতনভুক্ত ভৃত্য ছিল। সে নিজের সামাজিক মর্যাদা অনুযায়ী মালকিনের প্রস্তাবে অসম্মতি জানানোর স্পর্ধা পেল না। সে বিনীতভাবে মাথা নিচু করে অনুনয় করল, আজ্ঞা করুন ম্যাডাম, আমি আপনার মতো উচ্চবিত্ত মানুষের জন্যে এই অধম কি সেবা করতে পারি? রোহিণী তখন এক দীর্ঘ ও অত্যন্ত শীতল শ্বাস মোচন করল এবং কারখানার পশ্চাৎভাগের জঙ্গলকীর্ণ পরিত্যক্ত অংশের দিকে তর্জনী নির্দেশ করে বলল, আমাকে এই কারখানার পেছনের সেই বহু পুরনো পাতকুয়ো থেকে একটা বিশেষ বস্তু উদ্ধার করে দিতে হবে, কিন্তু এক অলৌকিক বাধার কারণে আমি স্বয়ং সেখানে প্রবেশ করতে অক্ষম। তোমাকে আমার জন্য সেই গুপ্ত জিনিসটি লোকচক্ষুর সামনে আনতে হবে। কুয়োর নাম শ্রবণ মাত্রই বিক্রমের হৃৎপিণ্ডের স্পন্দন স্তব্ধ হওয়ার উপক্রম হল। সে আগে কখনো দিবালকে ফ্যাক্টরির সেই দুর্গম পশ্চাৎভাগ পর্যবেক্ষণ করেছিল। সেখানে মানুষের উচ্চতা অতিক্রম করা জংলি ঘাস আর বিষাক্ত কণ্টকাকীর্ণ ঝোপঝাড় ছিল, আর সেই আদিম কুয়োটি দেখতেই খুব অলক্ষণে আর অভিশপ্ত বলে মনে হতো। কিন্তু স্বয়ং মালকিনের আদেশ সে অবজ্ঞা করতে পারল না। বিক্রম তার প্রকম্পিত হাত দিয়ে লণ্ঠনের হাতলটি দৃঢ়ভাবে আঁকড়ে ধরল এবং রোহিণীর সেই ভাসমান ছায়ার অনুগামী হয়ে নীরবে পদচারণা শুরু করল। রোহিণী তাকে কারখানার প্রধান ভবনের রহস্যময় তিমিরচ্ছন্ন অভ্যন্তরীণ অংশ দিয়ে নিয়ে যাচ্ছিল। বিক্রমের কানে তখন ঠিকাদারের সেই সতর্কবাণী বাজছিল যে ভেতরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু পরিস্থিতির চাপে সে তখন সম্পূর্ণ বশীভূত ছিল। কারখানার অন্দরমহলের সেই দৃশ্যপট কোনো নারকীয় স্বপ্নের চেয়ে কম ছিল না। লণ্ঠনের সেই মিটমিটে পিত আলোকে বিশাল বিশাল লৌহ কলকবজাগুলো এমন বিদঘুটে লাগছিল যেন অন্ধকার জগতের কোনো রাক্ষস মুখ ব্যাদান করে ওত পেতে শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মেঝেতে সর্বত্র চূর্ণ বিচূর্ণ কাঁচ আর লোহার মরচে পড়া কণা ছড়িয়ে ছিটিয়েছিল। বিক্রম অত্যন্ত সন্তর্পণে পা ফেলে অগ্রসর হচ্ছিল, কিন্তু সে পথে এক আশ্চর্যজনক কাণ্ড লক্ষ্য করল। রোহিণী তার সম্মুখে যাচ্ছিল ঠিকই, কিন্তু ভূমিতে ছড়িয়ে থাকা সেই কাঁচ বা শুষ্ক কাষ্ঠখণ্ডের ওপর দিয়ে গমনের সময় তার কোনো পদধ্বনি উৎপন্ন হচ্ছিল না। তার শুভ্র বসনের আঁচল সমীরণে অবলীলায় উঠছিল, কিন্তু সেই নারী কোনো ছায়ার মতো একদম নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। বিক্রমের নিজের হৃৎপিণ্ডের দ্রুত লয় তখন তার নিজের শ্রুতিগোচর হচ্ছিল। সে বারবার মনে মনে পরমপিতার নাম স্মরণ করে প্রার্থনা করছিল। অবশেষে তারা দুজনে সেই অন্ধকার পুরনো অট্টালিকাটি অতিক্রম করে একদম পেছনের জনমানবহীন পরিত্যক্ত ভূখণ্ডে গিয়ে উপনীত হল। সেখানে প্রস্তর দ্বারা নির্মিত এক অত্যন্ত প্রাচীন কুঁয়ো বিদ্যমান ছিল। কুঁয়োর মুখটি ছিল প্রশস্ত এবং তার চারপাশের দেওয়ালগুলো ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। রোহিণী কুঁয়ো থেকে বেশ কিছুটা নিরাপদ দূরত্বে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়াল। সে একবারও ঘুরে বিক্রমের দিকে সরাসরি দৃষ্টিপাত করল না, শুধু নিজের শুভ্র আর হিমশীতল হাত দিয়ে কুঁয়োর গহ্বরে ইঙ্গিত করল, ওই পাতকুঁয়োর একদম তলদেশে নেমে যাও বিক্রম। ওখানে নিচের কাদার অন্তরালে তুমি একটা লোহিত বর্ণের ছিন্নভিন্ন কাপড়ের পুটলি দেখতে পাবে। সেই পুটলিটা যেভাবেই হোক আমাকে উদ্ধার করে দিতে হবে।
বিক্রম চরম ত্রাস নিয়ে সেই কুঁয়োর মুখ দিয়ে ভেতরে উকি দিল। ভেতরে কেবল ঘুটঘুটে আরেক জমাটবদ্ধ ভয়ঙ্কর অন্ধকার বিরাজমান ছিল। কুঁয়োর ভেতর থেকে এক দুঃসহ পচা গন্ধ ভেসে আসছিল। মনে হচ্ছিল কোনো মৃত পশু অনেক দিন ধরে ভেতরে পচে গলে যাচ্ছে। বিক্রমের শরীর ঘিন ঘিন করে উঠল এবং বমিভাব জাগ্রত হল। সে কোনো ক্রমেই সেই কুঁয়ো জঠরে প্রবেশ করতে ইচ্ছুক ছিল না। সে রোহিণীকে মিনতি করার চেষ্টা করল যে সে পরদিন উষালগ্নে আলো ফুটলে এই কাজটা সুসম্পন্ন করে দেবে। কিন্তু যখনই সে রোহিণীর মুখমণ্ডলের দিকে তাকাল, তখন সে দেখল রোহিণীর শান্ত নয়নের জ্যোতি বদলে গিয়ে এক রুদ্র মূর্তি পরিগ্রহ করেছে। তার সেই শূন্য নয়নদয়ে তখন এক অবর্ণনীয় ক্রোধ আর চরম অসহায়ত্ব প্রতিভাত হয়েছে। বিক্রম অনুধাবন করল যে তার কাছে পলায়নের আর কোনো পথ উন্মুক্ত নেই। সে কারখানার এক কোণে পড়ে থাকা এক পুরনো স্থূল পাটের রশি টেনে নিয়ে এলো। সে রশির এক প্রান্ত কুঁয়োর বাইরে একটি সুদৃঢ় লৌহ দণ্ডের সাথে শক্ত করে বাঁধল, আর অন্য প্রান্ত নিজের কোমরে জড়িয়ে নিল। প্রজ্বলিত লণ্ঠনটিকে সে নিজের দন্তপাটি দিয়ে শক্ত করে কামড়ে ধরল এবং অন্তিমবার ঈশ্বরের নাম নিয়ে সেই বিষাক্ত তিমিরচ্ছন্ন কুঁয়োর গভীরে অবরোহণ শুরু করল। কুয়োর ভেতরের দেওয়ালগুলো অত্যন্ত পিচ্ছিল ছিল এবং তাতে বহু বছরের কৃষ্ণবর্ণের শৈবাল জমেছিল। বিক্রমের পদযুগল বারবার বিচ্যুত হচ্ছিল এবং তার শরীরের ভারসাম্য রক্ষা করা দুরূহ হয়ে পড়ছিল। যেমন যেমন সে অতল গভীরে যাচ্ছিল, অন্ধকার যেন তাকে গিলে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে উঠছিল এবং সেই পচা মাংসের দুর্গন্ধ তখন তার সহনশক্তির সব সীমা অতিক্রম করেছিল। প্রায় ৪০ ফুট গভীরে উপনীত হওয়ার পর বিক্রমের পা কর্দমাক্ত মাটির স্পর্শ পেল। কুয়োটি জলহীন আর শুষ্ক ছিল, কিন্তু নিচের সেই মৃত্তিকা অত্যন্ত ক্লেদাক্ত আর দুর্গন্ধময় ছিল। লণ্ঠনের ম্লান আলো সেখানে অন্ধকার ভেদ করে সম্যকভাবে পৌঁছাচ্ছিল না। বিক্রম নিজের দাঁত থেকে লণ্ঠনটি হাতে নিল এবং নিচের পঙ্কিলতার মধ্যে হন্যে হয়ে কিছু অন্বেষণ করতে লাগল। দীর্ঘক্ষণ অন্বেষণের পর তার দৃষ্টি কুয়োর এক কোণে নিবদ্ধ হল। সেখানে মাটির স্তূপের নিচে কিছু একটা নিমজ্জিত ছিল। বিক্রম তার কম্পিত হস্ত দিয়ে সেই সিক্ত মাটি অপসারিত করল। সেখানে সত্যিই এক মলিন আর রক্তবর্ণের কাপড়ের পুটলি প্রথিত ছিল। সেই বস্ত্রখণ্ডটি খুব দৃঢ়ভাবে আবদ্ধ ছিল। বিক্রম যেই মুহূর্তে সেই পুটলিটি হস্তগত করল, সেটি তার অনুমানের চেয়েও অনেক বেশি গুরুভার মনে হল। সে ওটিকে ওপরে উত্তোলন করার জন্য যেই সবলে টান দিল, অমনি সেই পুরনো লোহিত বসনের গ্রন্থিটি আলগা হয়ে উন্মোচিত হল এবং তার ভেতর থেকে এমন কিছু ভূমিতে সশব্দে পতিত হল, যা দেখে বিক্রমের কণ্ঠ চিরে এক আকাশভেদী আর্তনাদ নির্গত হল, যা সমগ্র ফ্যাক্টরির শ্মশান নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। সেই পুটলির জঠর থেকে অন্য কিছু নয়, বরং একটা আস্ত মানুষের অস্থি বিসর্জন বেরিয়ে পড়ল। একটি মানুষের কঙ্কালের করটি আর পাঁজরের হাড়গুলো সেই লাল বস্ত্রে পরম যত্নে আবৃত করে রাখা হয়েছিল এবং সেই শ্বেত অস্থিগুলোর মাঝে জড়িয়ে থাকা একটি বহুমূল্য স্বর্ণের মঙ্গলসূত্র কর্দমের উপর ছিটকে পড়ল। বিক্রম তখন চরম বিভীষিকায় থরথর করে কাঁপতে লাগল। তার চোখের সামনে যেন নিখিল বিশ্ব ঘূর্ণায়মান হতে শুরু করল। সে এখন দিব্যি অনুধাবন করতে পারছিল যে তাকে দিয়ে যা করানো হয়েছে তা কোনো সাধারণ জাগতিক কর্ম ছিল না। সে আসলে কোনো এক দুর্ভাগা মানুষের হাড়গোড় নিজের অপবিত্র হাতে স্পর্শ করে আছে। সে কিছুতেই হৃদয়ঙ্গম করতে পারল না যে মালকিন তাকে এই নারকীয় বস্তু উদ্ধারের নির্দেশ কেন প্রদান করেছিলেন। সে নিজের প্রাণটুকু রক্ষা করার তাগিদে উন্মত্তের মতো রশি আঁকড়ে ধরে হন্তদন্ত হয়ে ওপরে উঠতে শুরু করল। কুয়োর খসখসে দেয়ালে ঘর্ষণ লেগে তার আঙুলের নখগুলো বিদীর্ণ হয়ে শমিত নির্গত হতে লাগল, কিন্তু তার কোনো শারীরিক যন্ত্রণার বোধ অবশিষ্ট ছিল না। তার মস্তিষ্কে তখন একটাই ভাবনা আবর্তিত হচ্ছিল যে কোনো মতে তাকে এই অভিশপ্ত গহ্বর থেকে জীবিত নির্গত হতে হবে। যখন সে তার জীবনের অন্তিম শক্তি সঞ্চয় করে কুয়োর কিনারায় আরোহণ করল এবং বাইরের ভূমিতে আছড়ে পড়ল, তখন সে পশুর মতো হাঁপাচ্ছিল। তার সমগ্র শরীর সেদ, কাদা আর কুয়োর সেই ঘৃণ্য আবর্জনায় মাখামাখি হয়ে গিয়েছিল। সে সেই লাল পুটলিটাকে কুয়ো থেকে ওপরে টেনে তুলে দূরে মাটিতে নিক্ষেপ করল। ম্যাডাম, দোহাই আপনার, এটি কি বস্তু? এই হাড়গুলো প্রকৃতপক্ষে কার? বিক্রম গলা ফাটিয়ে রোহিণীর উদ্দেশ্যে চিৎকার করল, কিন্তু সেখানে কারোর কোনো অস্তিত্ব ছিল না। চারদিকে তখন শুধু সেই ধোঁয়াশা, কুয়াশা আর নিস্তব্ধতার রাজত্ব ছিল। রোহিণী সেখান থেকে জাদুমন্ত্রের মতো বেমালুম অদৃশ্য হয়ে গিয়েছিল। বিক্রম নিজের লণ্ঠনটি উঁচিয়ে এক উন্মাদ ব্যক্তির মতো চারদিকে আলোকপাত করে খুঁজতে লাগল। সে রোহিণীকে অনেকবার নাম ধরে সম্বোধন করল, কিন্তু উত্তর হিসেবে কেবল রজনীর বায়ুর হুঙ্কার ফিরে এলো।
সেই অনিন্দ সুন্দরী নারী যে কয়েক মুহূর্ত পূর্বে তার সম্মুখে রক্তমাংসের মানবের মতো দণ্ডায়মান ছিল, সে যেন কর্পূরের মতো সমীরণে বিলীন হয়ে গিয়েছিল। বিক্রমের তখন মনে ধ্রুব বিশ্বাস জন্মে গেল যে সে এতক্ষণ যা প্রত্যক্ষ করছিল তা কোনো মানুষ ছিল না, সে নিশ্চিতভাবে একটা বিদেহী আত্মা বা প্রেতাত্মার মায়াজালে আবদ্ধ হয়েছিল। ত্রাসের চোটে বিক্রমের পা দুটি অসাড় হয়ে এলো এবং সে সংজ্ঞাহীন হওয়ার মতো অবস্থায় সেই অস্থির পুটলির পার্শ্বেই ভূমিতে লুটিয়ে পড়ল। সে সেই সমগ্র বিভীষিকাময় রজনী সেই শ্মশানতুল্য স্থানে বসে একা কম্পিত হতে থাকল। পরদিন প্রভাতে যখন দিবাকরের প্রথম স্বর্ণাভকিরণ কারখানার প্রাচীরগুলোকে স্পর্শ করল, তখন বিক্রমের দেহে পুনরায় কিঞ্চিৎ জীবনী শক্তি ফিরে এলো। সে আর এক মুহূর্ত বিলম্ব না করে নিজের ঝোলা ব্যাগটি হস্তগত করল এবং কারখানার লৌহ তোলন দিয়ে প্রাণ ভয়ে দ্রুতবেগে ধাবিত হল। সে একনাগাড়ে দৌড়ে সরাসরি প্রধান শহরে প্রত্যাবর্তন করল এবং সেই ঠিকাদারের কার্যালয়ে উপনীত হল যে তাকে এই অদ্ভুত নিয়োগ দিয়েছিল। বিক্রমের বদনমণ্ডল তখন পাণ্ডুর হয়ে গিয়েছিল এবং তার নয়নদয়ে শোণিত বর্ণ ধারণ করেছিল। ঠিকাদার তাকে এই বিধ্বস্ত অবস্থায় দেখে যার পরনাই উৎকণ্ঠায় নিমজ্জিত হল। আরে একই দশা তোর বিক্রম, তুই মাঝপথে কর্মত্যাগ করে এভাবে কেন পলায়ন করলি? ঠিকাদার অত্যন্ত বিস্ময় সহকারে জিজ্ঞাসা করল। বিক্রম হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে বলল, সাহেব, দয়া করে সত্য করে ব্যক্ত করুন তো, ওই রোহিণী ম্যাডাম কে, যিনি অমাবস্যার রাতে ফ্যাক্টরিতে বিচরণ করেন? তিনি কোনো সাধারণ মানবী নন সাহেব, তিনি আসলে এক অতৃপ্ত আত্মা। তিনি আমাকে বলপূর্বক কুয়োর নরকে অবরোহণ করিয়েছিলেন। রোহিণীর নাম উচ্চারিত হওয়া মাত্রই ঠিকাদারের হাত থেকে চায়ের কাচের গ্লাসটি ভূমিতে পতিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার আনন মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। সে বিক্রমের দিকে খুব ভীত ও করুণ নয়নে দৃষ্টিপাত করল। তোর কি মস্তিষ্ক সম্পূর্ণ বিকল হয়ে গেছে বিক্রম? ঠিকাদার তার প্রকম্পিত ক্ষীণ কণ্ঠে বলল। রোহিণী ম্যাডাম এই ফ্যাক্টরির এককালের সর্বেসর্বা অধিকারিণী অবশ্যই ছিলেন, কিন্তু তিনি এখন আর এই মর্তলোকে নেই। আজ থেকে প্রায় 5 বছর পূর্বে ওনার অকাল প্রয়াণ ঘটেছে। লোকমুখে শ্রুত যে তিনি এক রাতে ফ্যাক্টরি পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে অন্ধকারের সুযোগে ওনার পদস্খলন ঘটে। তিনি সেই পরিত্যক্ত পুরনো কুয়োতে অতল গভীরে নিমজ্জিত হয়েছিলেন। পুলিশ সেই সময় প্রভূত অনুসন্ধান চালিয়েছিল, কিন্তু কুয়োর সঞ্চিত সলিলে ওনার শবদেহ উদ্ধার করা যায়নি। সেই কারণে প্রশাসন সেটাকে নিছক একটি দুর্ঘটনা ঘোষণা করে মামলাটি বন্ধ করে দিয়েছিল এবং কারখানার মালিকানা নিয়ে বিবাদের কারণে তোরণে চিরকালের জন্য কুলু পেঁটে দেওয়া হয়েছিল। এই চাঞ্চল্যকর সংবাদ শ্রবণে বিক্রমের পায়ের নিচ থেকে যেন মেদিনী খসে পড়ল। তার মগজ যেন অসাড় হয়ে গেল। যদি রোহিণী ম্যাডাম দুর্ঘটনাবশত কুয়োতে নিপতিত হয়ে মৃত্যুবরণ করে থাকেন, তবে ওনার কঙ্কালের হাড়গোড় সেই লোহিত বস্ত্রে সযত্নে আবদ্ধ করে কুয়োর তলদেশে কে প্রচ্ছন্ন করে রেখেছিল? কোনো মানুষ সুনিশ্চিতভাবে নিজের মৃত্যুর পর নিজের অস্থি নিজে কুয়োয় প্রথিত করতে পারে না। এর একমাত্র অর্থ হল এটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং এক সুপরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড ছিল। রোহিণী ম্যাডামকে অন্তরালে কোনো এক পিশাচ সংহার করেছিল এবং উনার দেহ অপসারিত করার উদ্দেশ্যে ওটাকে কুয়োর পঙ্কিলতার গভীরে সংগুপ্ত করা হয়েছিল। রোহিণীর আত্মা দীর্ঘ 5 বছর ধরে সেই অভিশপ্ত কারখানায় ন্যায়ের প্রত্যাশায় বিচরণ করছিল। সে প্রতি অমাবস্যার রাতে এই চরম ভরসায় প্রত্যাবর্তন করত যে কোনো একদিন কোনো সত্যবাদী মানুষ তার আরতি শ্রবণ করবে আর তার এই করুণ সত্যকে জগতের সম্মুখে প্রকাশ করবে। বিক্রম তখন চরম দোলাচল আর আতঙ্কে ভুগছিল। তার ইচ্ছা করছিল সে সমস্ত কিছু পরিত্যাগ করে নিজের গ্রামে প্রত্যাবর্তন করে এবং এই শহরের পৈশাচিক স্মৃতি চিরকাল বিস্মৃত হয়। কিন্তু যখনই সে নিজের নেত্রপল্লব নিমিলিত করল, অমনি রোহিণীর সেই বিষাদগ্রস্ত মুখচ্ছবি আর তার সেই অশ্রুহীন চোখ মনে পড়ে গেল। এক চরম দরিদ্র মানুষ হিসেবে বিক্রম অন্যের চোখের জল আর অসহায়ত্বের ভাষা খুব নিবিড়ভাবে আয়ত্ত করেছিল। সে জানত ধরনীর মানুষ যখন কারুর অন্তরের রোদন শুনতে পায় না, তখন কতটা ক্লেশ হয়। রোহিণী জীবিত অবস্থায় হয়তো প্রভূত সম্পদের মালিক ছিলেন, কিন্তু মৃত্যুর পর সেও এক নিরাশ্রয় আর মুক্তিহীন আত্মায় রূপান্তরিত হয়েছিল, যাকে কেবল ন্যায় বিচারই মোক্ষ প্রদান করতে পারত। আর তিনি এই বিচারের জন্য কোনো জাজরেল পুলিশ কর্মকর্তা বা নেতৃত্ব দানকারীকে নির্বাচন না করে বিক্রমের মতো এক প্রান্তিক ও সত্যনিষ্ঠ মানুষকে উপযুক্ত জ্ঞান করেছিলেন। বিক্রম মানসিক শক্তি সঞ্চয় করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল যে সে ভীরুর মতো পলায়ন করবে না। সেই অন্ধকারাচ্ছন্ন সত্যকে সর্বসমক্ষে উন্মোচিত করবে। তাতে যদি তার নিজের ক্ষতিও হয়, তাতেও সে কুণ্ঠাবোধ করবে না। সে কালক্ষেপণ না করে সেদিনই সরাসরি স্থানীয় কোতোয়ালিতে গিয়ে উপস্থিত হল
সে সেখানে কর্তব্যরত এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে আদি হতে অন্ত পর্যন্ত পুরো ঘটনা সবিস্তারে বর্ণনা করল। প্রারম্ভে তো পুলিশ বাহিনী তাকে নিয়ে প্রভূত পরিহাস আর উপহাস করল। তাদের প্রতীতি হয়েছিল এটি কোনো মাদকাসক্ত বা উন্মাদ যে দিবালোকে প্রেত কাহিনী শোনাচ্ছে। তারা বিক্রমকে কটু কথা বলে থানা থেকে বহিষ্কার করার উপক্রম করল। কিন্তু যখন বিক্রম সেই কুয়ো থেকে উদ্ধার করা কঙ্কাল আর সেই প্রাচীন বহুমূল্য স্বর্ণের মঙ্গলসূত্রের নিখুঁত বর্ণনা দিল, তখন থানায় উপস্থিত এক প্রবীণ পরিদর্শকের মনে সন্দেহের উদ্রেক হল। সেই পরিদর্শকই 5 বছর পূর্বে রোহিণী ম্যাডামের সেই নিখোঁজ রহস্যের তদন্ত পরিচালনা করেছিলেন। পুলিশের এক বিশাল বাহিনী আর ফরেন্সিক বিশেষজ্ঞরা বিক্রমকে পথপ্রদর্শক হিসেবে নিয়ে সেই জং ধরা ফ্যাক্টরিতে অভিযান চালাল। দিনের সূর্যালোকেও পুলিশ কর্মীদের সেই কারখানার অভ্যন্তরে প্রবেশ করতে কেমন যেন আতঙ্কবোধ হচ্ছিল। যখন তারা সকলে মিলে কারখানার পশ্চাৎভাগে সেই গুল্মলতা ঘেরা কুয়োর সন্নিকটে উপনীত হল, তখন দেখল বিক্রমের বাক্য অনুযায়ী সেই লোহিত পুঁটলি আর হাড়গুলো কুয়োর পাশেই ভূমিতে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। পরিদর্শক নিজের হাতের দস্তানা পরিধান করে সেই স্বর্ণের মঙ্গলসূত্রটি সন্তর্পণে উত্তোলন করলেন। তিনি দেখামাত্রই সেটাকে শনাক্ত করতে পারলেন। এটি ঠিক তেমনই এক অনন্য মঙ্গলসূত্র ছিল যা রোহিণী ম্যাডাম তার প্রায় সকল আলোকচিত্রেই পরিধান করে থাকতেন। পুলিশ তৎক্ষণাৎ সেই অস্থিগুলো গবেষণাগারে পরীক্ষার জন্য প্রেরণ করল এবং ধুলো জমা করা সেই পুরনো মামলার নথি পুনরায় তদন্তের জন্য উন্মুক্ত করা হল। পুলিশের সেই তীক্ষ্ণ তদন্তের মোড় সরাসরি রোহিণী ম্যাডামের স্বীয় স্বামী আর তার ধূর্ত ব্যবসায়িক অংশীদারের দিকে ধাবিত হল। রোহিণীর স্বামী তখন শহরের এক অত্যন্ত প্রভাবশালী ও বিত্তবান কোটিপতি ছিল। প্রথমে তো সে প্রশাসনকে নিজের অর্থ আর রাজনৈতিক প্রতিপত্তির ভয় প্রদর্শন করে নিরস্ত করার চেষ্টা করল। সে অনেক দম্ভের সাথে ব্যক্ত করল যে এগুলো সব তাকে লাঞ্ছিত করার কোনো সুগভীর ষড়যন্ত্র। কিন্তু যখন পুলিশ কর্মকর্তা টেবিলের ওপর সেই রক্তাভ লাল বস্ত্র আর চেনা মঙ্গলসূত্রটি স্থাপন করলেন, তখন লোকটার দম্ভ এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। পুলিশের সেই জেরা আর প্রহারের সামনে সে বেশিক্ষণ নিজের মিথ্যার প্রাচীর টিকিয়ে রাখতে পারল না। সে নিজের পৈশাচিক দুষ্কর্মের কথা স্বীকার করে নিল। সে মুখ খুলে জানালো যে রোহিণী ম্যাডাম একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দৃঢ়চেতা মহিলা ছিলেন এবং তিনি নিজের একনিষ্ঠ আদর্শে সেই কারখানা পরিচালনা করতেন। রোহিণীর স্বামী সেই লাভজনক কারখানা আর তার জমি বিক্রয় করে দিয়ে সেখানে এক গগনচুম্বী বিপণী বিতান নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু রোহিণী কোনোভাবেই তার এই অনৈতিক প্রস্তাবে সম্মত ছিলেন না। অর্থের চরম লালসায় হিতাহিত জ্ঞান হারিয়ে রোহিণীর স্বামী তার অংশীদারের সাথে হস্তমর্দন করে এক শয়তানি নীল নকশা প্রস্তুত করল। 5 বছর পূর্বে এক অমাবস্যার রাতে তারা কৌশলে রোহিণীকে কারখানার অন্ধকার গুদামে নিয়ে এলো। সেখানে তারা কোনো করুণা প্রদর্শন না করে ঠান্ডা মাথায় শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করল। অপরাধের প্রমাণ বিলোপের জন্য তারা রোহিণীর নিষ্পন্দ দেহটাকে এক পুরনো লাল কাপড়ে আবৃত করে সেই পাতকুয়োর পঙ্কিলতার নিচে কয়েক হাত মাটির নিচে সযত্নে পুঁতে দিয়েছিল। তারা সমগ্র শহরে এই জনশ্রুতি ছড়িয়ে দিয়েছিল যে রোহিণী ম্যাডাম দুর্ঘটনাবশত কুয়োতে পতিত হয়েছেন এবং প্রলয়ঙ্করী স্রোতে ভেসে গিয়েছেন। তখন প্রভূত অর্থ আর ক্ষমতার প্রভাবে প্রশাসনও বিষয়টিকে উপেক্ষা করেছিল এবং মামলা ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু তারা নির্বোধের মতো বিস্মৃত হয়েছিল যে পাপ কখনো নিজের ছায়া পরিত্যাগ করতে পারে না। সত্য কোনো না কোনো উছিলায় ঠিকই জ্যোতিষ্মান হয়ে পড়ে। রোহিণীর স্বামী আর তার সেই নিষ্ঠুর সহযোগীর আমৃত্যু কারাদণ্ডাদেশ হল। বিক্রমের হাত ধরেই 5 বছরের ধামাচাপা পড়া এক এমন জঘন্যতম রহস্য উদ্ঘাটিত হল, যা সমগ্র ভারতের প্রতিটি সংবাদপত্রের প্রধান শিরোনামে স্থান পেল। শহর জুড়ে বিক্রমের বীরত্ব আর সততার জয়গান গীত হতে লাগল। বিক্রম নিজের বিবেকের দংশনে সেই মহান দায়ভার পালন করেছিল, কিন্তু তার অন্তরের নিভৃতে তখনও এক অদ্ভুত অসম্পূর্ণতা বিরাজ করছিল। ঠিক 1 মাস পর যখন পুনরায় সেই নিশীথ অমাবস্যার রাত ঘনীভূত হল, তখন বিক্রম শহর থেকে বাস যোগে একা একা সেই পরিচিত বিজন ধ্বংসস্তূপের সামনে গিয়ে উপস্থিত হল। সে সেই কারখানার প্রধান তোরণের সামনে ধুলোয় মস্তক অবনত করে উপবিষ্ট থাকল। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ তার অন্তরে কোনো ত্রাস বা ভীতির অস্তিত্ব ছিল না। সে জানত আজ রাতের পরিণতি কোনো অমঙ্গলজনক হবে না। রাত ঠিক 12টার সময় গগনে ঘন মেঘের অন্তরালে আলোকছটায় আবৃত হয়ে গেল। সেই পরিচিত শীতল সমীরণ পুনরায় প্রবাহিত হতে লাগল এবং সেই কুয়াশার ধূসর আবরণ ভেদ করে রোহিণীর আত্মা পুনরায় বিক্রমের সম্মুখে আবির্ভূত হল। কিন্তু আজকের রোহিণী যেন সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থিত হয়েছিল।
তার সেই পাণ্ডুর ভয়ার্ত আনন এখন অপার্থিব লাবণ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তার সেই শূন্য নয়নদয়ে এখন কোনো প্রতিহিংসা বা ক্রোধের লেশমাত্র ছিল না। তার সেই শ্বেত রেশমি শাড়ি যেন অমরাবতীর আলোর মতো দেদীপ্যমান দেখাচ্ছিল, এবং তার ওষ্ঠাধরে এক স্বর্গীয় প্রশান্তিময় হাস্যরশ্মি লেগেছিল। সেটি ছিল এক মুক্ত ও তৃপ্ত আত্মার অনাবিল হাস্য। রোহিণী কোনো পার্থিব বাক্য ব্যয় করল না, সে কেবল বিক্রমের নয়নের দিকে পরম মমতায় তাকিয়ে রইল। সে ধীরস্থিরভাবে নিজের নয়ন মুদল এবং 2 হাত করজোড়ে বিক্রমের মতো এক সামান্য মানবের কাছে মস্তক অবনত করল। সে কোনো কথা না বলেই সেই নিঃস্ব সাহসী যুবককে নিঃশব্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল, যে নিজের জীবনের পরোয়া না করে তাকে সেই অন্ধকার কুঁয়ন কারাপ্রকোষ্ঠ আর যন্ত্রণার পথ থেকে চিরতরে মুক্তি প্রদান করেছে। বিক্রমের নয়ন যুগল বেয়ে তখন হর্ষাশ্রু বিগলিত হল। সেও শ্রদ্ধাভরে করজোড়ে সেই বিদেহী আটটাকে চিরবিদায় জানাল। যখন বিক্রম নিজের অশ্রু মার্জনা করে সম্মুখপানে তাকাল, তখন সেখানে কারোর কোনো ছায়া ছিল না। কুয়াশা মুহূর্তের মধ্যে অন্তর্হিত হল এবং বাতাস একদম স্তব্ধ হয়ে গেল। ফ্যাক্টরির সেই অভিশপ্ত নিস্তব্ধতা এখন এক পবিত্র ও প্রশান্ত পরিবেশে রূপান্তরিত হয়ে গিয়েছিল। রোহিণীর আত্মা চিরকালের জন্য মুক্তি বা মোক্ষ লাভ করেছিল। এই কাহিনী আমাদের এই শাশ্বত শিক্ষা প্রদান করে যে মানবের মিথ্যা অহংকার আর তার অর্জিত ধনসম্পদ একদিন এই নশ্বর মৃত্তিকাতেই বিলীন হয়ে যাবে। যারা ধারণা করে তারা রাশি রাশি অর্থের প্রভাবে যে কোনো অপরাধ করে নিষ্কৃতি পেয়ে যাবে, তারা চিরকাল বিস্মৃত হয় যে প্রকৃতির আদালতে ন্যায় বিচারের পাল্লা সবসময় নির্ভুল থাকে। আর সবথেকে বড় সত্য হল, যখন বিধাতা কোনো আর্তকে সুবিচার প্রদান করতে চান, তখন তিনি কোনো মহা ক্ষমতাশালী বীরকে নির্বাচন করেন না। তিনি নির্বাচন করেন বিক্রমের মতো এক অতি নগণ্য ও রিক্ত মানুষকে, যার জাগতিক কোনো প্রতিপত্তি নেই। কারণ কেবল একটি শুদ্ধ ও স্বচ্ছ অন্তঃকরণই সেই অতৃপ্ত আত্মার হাহাকার অনুভব করতে পারে, যাকে স্বার্থান্ধ সমাজ কেবল অর্থের কোলাহলে উপেক্ষা করে চলে যায়। বিক্রমের কাছে বাহুবল ছিল না, অর্থ ছিল না, কিন্তু তার কাছে এমন এক মহান হৃদয় ছিল যা এক বিদেহী আত্মার রোদন অনুধাবন করতে পেরেছিল। বিক্রম বড় শহরে এক প্রকৃত নায়কের স্বীকৃতি লাভ করল। পুলিশ প্রশাসন তার এই বিরল সাধুতা আর শৌর্য দর্শন করে তাকে এক সম্মানজনক সরকারি কর্মে নিযুক্ত করল। বিক্রম সেদিনই স্বগ্রামে প্রত্যাবর্তন করে তার বৃদ্ধা জননী আর ভগ্নীকে সম্মানজনকভাবে শহরে নিয়ে এলো। এখন সে আর নিশীত অন্ধকারে পাহারা দেয় না, কিন্তু যখনই মাসে একবার সেই নিঝুম অমাবস্যার রাত আগত হয়, তখন বিক্রম আকাশের সেই অসীম তিমিরের দিকে তাকিয়ে করজোড়ে প্রণাম নিবেদন করে। তার মন বলে যে এই ধরাধামে প্রকৃত মনুষ্যত্বের চেয়ে বড় কোনো বিভূতি নেই। যারা অন্যের অনিষ্ট করে তাদের পাপের স্থলী একদিন না একদিন ঠিকই চূর্ণ হয়, কারণ সত্যকে কোনোদিনই চিরতরে নির্মূল করা যায় না। সত্য কেবল উপযুক্ত লগ্ন আর এক সঠিক মানবের জন্য ধৈর্য ধরে প্রতীক্ষা করে। তো বন্ধুরা, এই ছিল রোহিণীর আত্মা আর বিক্রমের অদম্য শৌর্যের সেই অনবদ্য আখ্যান, যা আমাদের প্রত্যেকের অন্তরাত্মাকে প্রবলভাবে আন্দোলিত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই রোমহর্ষক অথচ পরম সত্যে আবৃত কাহিনীটি আপনাদের হৃদয়ে গভীর রেখাপাত করেছে। সবসময় একটি কথা স্মরণে রাখবেন, কখনো কোনো অসহায় বা দরিদ্র মানুষের ওপর নিপীড়ন করবেন না, কারণ যখন সেই লাঞ্ছিত মানুষের দীর্ঘশ্বাস পরমেশ্বরের কাছে পৌঁছায়, তখন বড় বড় স্বর্ণের অট্টালিকাও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যদি এই গল্পটি আপনার কিঞ্চিত ভালো লেগে থাকে, তবে এটি আপনার সুহৃদদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনার অমূল্য অভিমত আমাদের মন্তব্য বাক্সে লিখে জানাবেন। আমি আপনার একান্ত বন্ধু আরজে আপনাদের সাথে পুনরায় মিলিত হব এমন আর এক অদ্ভুত ও শিহরণ জাগানো কাহিনীর সাথে। ততক্ষণ আপনারা সকলে কুশলে থাকুন, সতর্ক থাকুন, আর মিথ্যার অরণ্যে সত্যের পথ চলা কখনো বিস্মৃত হবেন না।